নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দ পুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। আজ তোমাদের নিয়ে যাব অশরীরী আত্মার দেশে। শুরু করছি আজকের গল্প মুক্তি। নাম না জানা একটি ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই বয়ে চলেছে ছোট নদী। সেই গ্রামেরই প্রাণচঞ্চল এক কিশোরী তিতির। মাঠে ঘাটে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতে যেমন সে ওস্তাদ, তেমনি পশু পাখি থেকে শুরু করে গ্রামের ছেলেগুলোর সাথে বন্ধুত্ব পাতাতে তার জুড়ি নেই। তাদের সংসারে খুব সচ্ছলতা না থাকলেও অভাব ছিল না। বাবা মাঠে ঘাটে কৃষকের কাজ করতেন, মা ছিলেন একজন সাধারণ গৃহবধূ। নদীর বুকে তীর তীর করে নৌকা যেমন বয়ে চলে, তেমনি তিতিরের জীবন স্রোত বয়ে চলছিল। আষাঢ় মাসের এক সকাল, সেদিন ছিল রথযাত্রা। সকালে ঘুম ভেঙে তিতির দেখে আকাশের মুখ ভার, যখন তখন হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বেলা একটু বাড়তে নামলেও বৃষ্টি। মা দুপুরে তাই রাঁধলেন খিচুড়ি। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকাল 4টে নাগাদ তিতির দেখে আকাশ অনেকটা পরিষ্কার। সে মায়ের কাছে বায়না ধরে পাশের গায়ে রথ দেখতে যাওয়ার জন্য। মা আবহাওয়ার কথা ভেবে প্রথমটায় রাজি না হলেও পরে যাওয়ার অনুমতি দেন। তিতির সেদিন একাই গিয়েছিল রথের মেলায়। রথের মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎই আবারও আবহাওয়ার বদল শুরু হয়। আকাশ ভরে ওঠে কালো মেঘে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তিতির তখন জোরে পা চালিয়ে দেয় বাড়ির দিকে, কিন্তু হঠাৎই পথে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তখন সে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেয় সামনেই একটি পোড়ো ভাঙা বাড়িতে। তিতির জানতো না ওই বাড়িটাতে দিন দুপুরেও কেউ প্রবেশ করে না। ওখানে নাকি প্রেতাত্মার বাস। বৃষ্টি যেন থামতেই চাইছে না, মুষলধারে ঝরে চলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিতিরের কেমন ভয় ভয় লাগে, যদিও সে ছিল খুব সাহসী এবং বুদ্ধিমতী। মনে হয় কেউ যেন ভিতরে চলে ফিরে বেড়াচ্ছে। এদিকে বৃষ্টি চলেছে মুষলধারায়। হঠাৎই একটি চাপা ফিসফিস শব্দ তার কানে আসে। ফিরে তাকিয়ে তো তার আত্মারাম খাঁচাচাড়া হওয়ার অবস্থা। সামনে দাঁড়িয়ে এক সাদা থান পরা বৃদ্ধা ভূত। সে ভয় পাচ্ছে দেখে ভূত বলে, এসো, আমরা বন্ধু হয়ে যাই। তোমার নাম কি? তুমি কোথায় থাকো?
তিতির বলে, আমি পাশের গায়ে থাকি, আমার নাম তিতির। রোদ থেকে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি নামায় আমি বাড়িটা দেখে এখানে আশ্রয় নিয়েছি। বুড়ি তখন বারবার মাথা নেড়ে নেড়ে কেঁদে কেঁদে বলতে থাকে, বেশ করেছিস। শোন, তোকে আমার জীবনের গল্প বলি। জানিস, একদিন আমার সব ছিল, স্বামী, সন্তান। কিন্তু হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার স্বামী, সন্তান সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম। কি আর করি, একাই থাকতে লাগলাম বাড়িতে। কিন্তু বেশ কিছু দুষ্টু লোক একদিন রাত্রিরে ঘরের দরজা ভেঙে ঢুকে আমাকে মেরে মাটির তলায় পুঁতে দিয়ে যায় আমার এই বাড়িটার লোভে। কিন্তু আমার তো মুক্তি হয় না, তাই আমি ভূত হয়েই এই বাড়িতে থাকি। তাই তারা আর এখানে তাদের অধিকার ফলাতে পারে না। এই বাড়িটা ভূতের বাড়ি বলেই চিহ্নিত হয়। তুমি আমার একটা উপকার করবি দিদি ভাই? হ্যাঁ বলো ঠাম্মি, আমি তোমার জন্য কি করতে পারি? এইখানে মাটির নিচ থেকে আমার কঙ্কালের দেহটা উদ্ধার করে তুই যদি পারলৌকিক কাজটা একটু করে দিস, তবে আমার মুক্তি হয়। দিদি ভাই, দিবি? আমাকে মুক্তি দিবি? কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু বৃষ্টিটাও মনে হচ্ছে কমেছে। আমি বাড়ি ফিরে যাই, আমার মা খুব চিন্তা করছে। কাল সকালেই আমি পুলিশ লোকজন সব নিয়ে এসে তোমার মুক্তির ব্যবস্থা করব। এই বলে তিতির বৃদ্ধা ভূতের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে পা চালিয়ে দেয়। কথা মতো পরদিন তিতির পাড়ার লোকজন পুলিশ নিয়ে আসে বাড়িটায়। খোঁড়াখুড়ি করে বৃদ্ধার মুক্তির ব্যবস্থা করতে যাবে, সেই সময় হঠাৎই একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায়। বৃদ্ধা ভূতের দেহটা সেই আকাশে মিলিয়ে যেতে যেতে আকাশবাণী হয়, আমার এই পুরো বাড়ির মালিক এখন থেকে তিতির। কেউ লোভ করে এর উপর অধিকার ফলাতে এলে তার বিপদ অবশ্যম্ভাবী। বলে দেহটি আকাশে বিলীন হয়ে যায়। এরপর একদিন সেখানে তিতিরদের দোতলা বাড়ি গড়ে ওঠে। তারা সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে থাকে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।